ব্রিদিং অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস সেটা সাধারণত দুই রকম হতে পারে। একটা হচ্ছে কি ফাস্ট ব্রিদিং, অত্যন্ত দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। অন্যদিকে হচ্ছে কি স্লো ব্রিদিং, ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। না, এই দুটো ব্রিদিং আমাদের জীবনকে দুটো আলাদা রূপে প্রভাবিত করে। যদি কেউ স্লো ব্রিথ করতে থাকে তাহলে তার শরীর এবং মন এই স্লো ব্রিদিং একরকমভাবে প্রভাবিত করে, আর যদি কেউ ফাস্ট ব্রিথ বা র্যাপিড ব্রিথ করতে থাকে তাহলে তার শরীর এবং মনকে এই ব্রিদিং অন্য একটা রূপে প্রভাবিত করে। অর্থাৎ যেহেতু ব্রিদিং আমরা সব সময় করে চলেছি, জন্ম হওয়ার পর থেকে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে, ইভেন যখন আমরা ঘুমিয়ে পড়ছি, যখন আমাদের মন কাজ করছে না তখনও আমাদের মধ্যে ব্রিদিং কাজ করছে অটোমেটিক্যালি। যার ফলে ব্রিদিং যদি একটা ভুল পথে বা এমন একটা এরর তৈরি হয়ে যায় ব্রিদিংয়ের মধ্যে, অর্থাৎ যদি ফাস্ট ব্রিদিং করতে থাকি তাহলে সেটা আমাদের শরীর এবং মনকে এমনভাবে প্রভাবিত করে যে ধীরে ধীরে আমাদের জীবনটা একটা অন্য পথে চলতে শুরু করে। আর যদি আমরা স্লো বা ধীরে বা অর্থাৎ সফট ব্রিদিং করতে পারি তাহলে সেটা আমাদের জীবনকে একটা অন্য পথে প্রভাবিত করতে শুরু করে দেয়। ব্রিদিংয়ের সাথে আমাদের লাইফ কোয়ালিটির একটা ডিরেক্ট রিলেশন আছে। তবে প্রবলেমটা হচ্ছে এটা যে এই রিলেশনটা ডিরেক্ট অর্থাৎ সোজাসুজি হওয়ার পরেও এটা হচ্ছে ইনভিজিবল, এটা দেখা যায় না। এটা শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে, এক্সপেরিয়েন্স করার মাধ্যমে আপনি জানতে পারেন। তবে এখন নিউরোসায়েন্সে অনেক রিসার্চের সাহায্যে আমরা এটা একদম সায়েন্টিফিক ওয়েতে বুঝতে পারছি যে ব্রিদিং কীভাবে আমাদের লাইফকে প্রভাবিত করে এবং আমাদের জীবনকে একটা রূপ দেয়। আজকের ভিডিওতে আমরা সেই ব্রিদিং সম্পর্কে আলোচনা করব। স্লো ব্রিদিং কেন বেশি ইম্পর্টেন্ট এবং এটা কিভাবে আমাদের হেলথ, ফিজিক্যাল এবং মেন্টাল দুটোকেই প্রভাবিত করে এবং অনেক বেশি আমাদেরকে হেলদি লাইফ লিড করতে হেল্প করে। এবং তার সঙ্গে আমরা আরও বিভিন্ন রকমের ব্রিদিং টেকনিক সম্পর্কে জানবো যেগুলো আমরা বিভিন্ন সময় বা সিচুয়েশানে ব্যবহার করতে পারি, সেই সিচুয়েশান থেকে অনেক তাড়াতাড়ি ওভারকাম করার জন্য, তার থেকে তাড়াতাড়ি বাইরে বার হয়ে আসার জন্য। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। শুরু করা যাক। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে কি ন্যাসাল ব্রিদিং, অর্থাৎ আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা মুখ দিয়ে নেওয়া উচিত নয়, সবসময় নাক দিয়ে করা উচিত। অনেকে মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তো যেটা অ্যাকচুয়ালি অত্যন্ত বেশি ক্ষতিকারক আমাদের হেলথের জন্য। কেন? কারণ ন্যাসাল ব্রিদিং অর্থাৎ নাক দিয়ে যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, এখানে আমাদের একটা স্ট্রাকচার আছে, এই উপরের চামড়ার ভেতরে একটা গঠন আছে একটা স্কেলিটনের মধ্যে, যেটার ফলে কি যখন বাইরে থেকে অক্সিজেনটা যখন ভিতরে যায় তখন কি হয়, সেখানে অক্সিজেনটা অনেক প্রেশারাইজ হতে থাকে, ময়শ্চারাইজ হয়, অনেক ভিজে ভিজে একটু হালকা শীতল হতে থাকে এবং সেটা একটা অনেক প্রেশারাইজ হয়, প্লাস অনেক ফিল্টার হতে থাকে, অনেকগুলো ফিল্টারিং প্রসেস আছে এই স্ট্রাকচারের মধ্যে। এবং বাইরে থেকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের ইনফেকশন, সেখান থেকে আমাদেরকে ডিফেন্স করে এই ন্যাসাল ব্রিদিং। অর্থাৎ নাক দিয়ে যখন যাচ্ছে তখন অনেক রকমভাবে ফিল্টার হচ্ছে সেই বাইরের যে পলিউটেড এয়ার বা সেই সমস্ত যে অক্সিজেনের সঙ্গে যে সমস্ত দূষিত পদার্থগুলো মিশে আছে সেগুলো। কিন্তু যখন আমরা মুখ দিয়ে ব্রিথ করছি তখন সেটা হয় না, তখন সেটা ডিরেক্টলি আমাদের লাংসে চলে যায় এবং যার ফলে কি লাংস একটা এক্সটার্নাল একটা অর্গ্যান হিসেবে কাজ করে, একটা যেন আমাদের শরীরের বাইরের একটা অর্গ্যান, এবং যেটা নেচারের আশেপাশে চারিদিকে যা কিছু দূষিত অবস্থায় আছে সেই সব কিছু সেটাকে ইনফেক্ট করছে, এরকমভাবে কাজ করতে শুরু করে। তো যার ফলে আমাদের মুখ দিয়ে না, সবসময় নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া উচিত। এবং সবথেকে ডিস্টার্বিং বিষয় হচ্ছে এটাই যে পৃথিবীতে 40%-এরও বেশি মানুষ মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেয়, যার ফলে কি হেলথ কন্ডিশন খারাপ হওয়াটা একদমই অনিবার্য। ইনফ্যাক্ট অনেক মানুষ হয়তো দিনের বেলা সে হয়তো নাক দিয়ে নিঃশ্বাস নেয়, মুখ দিয়ে অত বেশি নেয় না, কিন্তু যখন সে ঘুমিয়ে পড়ে তখন সে মুখ দিয়ে বেশি নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করে, যেটা কি অনেক বেশি আনহেলদি। আমাদেরকে সবসময় সচেতন অবস্থাতেও নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে এবং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন কি আমরা যখন ঘুমিয়ে পড়বো তখনও যেন আমরা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিই, যেন আমরা ঘুমের মধ্যে যেন মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস না নিই, কারণ সেটা কি হেলথের জন্য অনেক বেশি ড্যামেজিং, অনেক বেশি ক্ষতিকারক। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন আমরা মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা বন্ধ করে নাক দিয়ে নেওয়ার চেষ্টা শুরু করব, তখন হয়তো একটু অসুবিধা হতে পারে আমাদের। তো সেই জন্য আমরা কি করব, অত্যন্ত স্মল পার্টে ভেঙে নেব, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের গ্যাপে আমরা ব্রিথ ইন এবং ব্রিথ আউট করব। অর্থাৎ কি আমরা মুখ বন্ধ করে নাক দিয়ে আমরা 2 থেকে 4 সেকেন্ড বা 2 থেকে 3 সেকেন্ডের আমরা 1 2 3 ব্রিথ ইন, তারপর 1 2 3 ব্রিথ আউট। জাস্ট আমরা এটাকে অনেক বেশি দীর্ঘ করবো না, অর্থাৎ 7 সেকেন্ড 8 সেকেন্ড করবো না, জাস্ট অত্যন্ত স্মল ডিউরেশনের মধ্যে সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে হয়তো ব্রিদিংটা অনেক বেশি ফাস্ট হবে, একটু র্যাপিড হবে, অর্থাৎ 3 সেকেন্ড খুবই কম সময়। কিন্তু মুখ দিয়ে নেওয়ার থেকে সবার প্রথমে ফার্স্ট যে ডিফেন্স, বাইরের প্রকৃতিতে যা কিছু দূষিত আছে আমাদের শরীরটাকে এবং আমাদের মনকে যদি আমরা রক্ষা করতে চাই আশেপাশের বিভিন্ন রকমের দূষণ এবং বিভিন্ন রকমের অসুস্থ হওয়ার মতো যে সমস্ত ইনফেকশাস বা হচ্ছে যে ধরনের ব্যাকটেরিয়াস আছে তার থেকে, তাহলে প্রথম ডিফেন্স হচ্ছে আমাদের নোজ। এবং মুখ থেকে নাকে যখনই আমরা আসবো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, তখন আমরা জাস্ট 3 সেকেন্ডেরই গ্যাপ নেব, 3 থেকে 4 সেকেন্ড, এবং সেটা আমরা প্র্যাকটিস করবো যাতে করে কি আমাদের ফাস্ট ব্রিদিং হলেও সেটা আমাদের জন্য হেলদি। মুখ থেকে আমরা সবার প্রথমে নাকে আসছি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে বেসিক ফাংশন। যত বেশি আমরা মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিই
তত আমাদের ব্রেনকে অনেক বেশি শক্তি খরচ করতে হয় অত্যন্ত সাধারণ যে সমস্ত ফাংশন বা সাধারণ যে কাজগুলো ব্রেনকে সবসময় করতে থাকতে হয়, সেই কাজগুলো করার জন্য অনেক বেশি এনার্জি খরচ করতে হয় যদি আমরা মুখ দিয়ে জাস্ট নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকি। যেমন কি কোনো জায়গাতে বা কোনো কাজের মধ্যে কনসেন্ট্রেট করা বা ফোকাস করা, আমাদের শরীরে ব্লাড ফ্লো হতে থাকে সবসময় সেগুলো। এছাড়া আমাদের যে ইমোশন এবং আমাদের যে ডিসিশনস আছে, এবং এছাড়া হচ্ছে আমাদের যে বিভিন্ন বিহেভিয়ার, বিভিন্ন ঘটনাতে আমরা বিভিন্ন রকমভাবে বিহেভ করি, বিভিন্ন রকম আমাদের আচার ব্যবহার ঘটতে থাকে আমাদের মধ্যে দিয়ে, সেই যে কখন কি বিহেভ করতে হবে, কখন কি কথা বলতে হবে, বা হচ্ছে আমাদের ইমোশনগুলো কি হচ্ছে সেটা সম্পর্কে জানা, আমি এখন রাগ হচ্ছে না, দুঃখ হচ্ছে না, আমাদের আনন্দ হচ্ছে, যার ফলে কি যেটাতে রাগ হচ্ছে বা কষ্ট হচ্ছে সেটাকে কম কাজ করা, সেই কাজগুলো না করা, এবং যেটা আমাদের ভালো লাগছে সেই কাজগুলো বেশি করা, অর্থাৎ যেটা আমাদের আনন্দ দেয়, নট অবজেক্টিভ প্লেজার, সেই কাজগুলো বেশি করা। এই ধরনের যে বেসিক যে ফাংশন আমাদের ব্রেনকে সবসময় করতে হয়, সেই জিনিসগুলোতে মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিলে ব্রেনকে অনেক বেশি কগনাইজ করতে হয়, অর্থাৎ বেশি সেই সিস্টেমটাকে মানে অপারেট করতে হয়, অনেক বেশি এনার্জি খরচ হয়। কিন্তু নাক দিয়ে যখন আমরা করি তখন অনেক কম এনার্জি খরচ করে ব্রেন সেই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করতে পারে এবং সেই কাজগুলোকে অত্যন্ত ভালোভাবে এক্সিকিউট করতে পারে। আমাদের নাকের এখানে একটা স্ট্রাকচার আছে যেখানে একটা ইরেকটাইল টিস্যুস আছে, আমাদের বডির মধ্যে একটা জিনিস থেকে যেটাকে টিস্যুস বলা হয়। তো এখানে সেই স্ট্রাকচারের মধ্যে একটা টিস্যুস আছে যেটা হচ্ছে কি মানে বড় হতে থাকে আবার ছোট হতে থাকে, সংকোচন প্রসারণ হতে থাকে, যার ফলে কি আমাদের নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে সেটা আমাদের মাইন্ড মানে আমাদের ব্রেন আর আমাদের বডিকে এফেক্ট করে। প্রত্যেক 30 মিনিটস থেকে 3 বা 4 ঘন্টা পর্যন্ত এই সময়ের ব্যবধানে সেই যে টিস্যুসটা আছে সেটা কি এক্সপ্যান্ড এবং কন্ট্রাক্ট হতে থাকে, মানে বড় হয় আবার ছোট হয়, যার ফলে কি কখনো কখনো আমরা একটা নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিই, আবার কখনো আমরা অন্য নাক দিয়ে, অর্থাৎ কখনো কখনো সেটা এমনভাবে হয় যেটা আমরা ডান নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকি, আবার কখনো সেটা 30 মিনিটস থেকে 4 ঘন্টার ব্যবধানে সেটা হয়তো পাল্টে যাবে, 30 মিনিট পরে হতে পারে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে হতে পারে, বা 3 বা 4 ঘন্টা পরে হতে পারে। তখন সেটাকে মানে বাম নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস তখন আমরা নিতে শুরু করবো। না, এর ফলে কি হয়, যখন আমরা ডান নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিই তখন আমাদের পুরো বডিতে আমাদের যে ব্লাড প্রেশার বা হার্টবিট সেগুলো হচ্ছে উপরে উঠে যায়, এবং আমাদের ব্রেনের যে হচ্ছে মানে বাঁ দিকের যে অংশটা আছে সেটা কি হয়, সেটা অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা অনেক বেশি কাজ করতে শুরু করে, আমরা অনেক অ্যানালিটিক্যাল ওয়েতে ভাবতে শুরু করি, সব কিছু যুক্তি তর্ক দিয়ে কারণ দিয়ে আমরা ভাবতে শুরু করি বা চিন্তা করতে শুরু করি। অন্যদিকে যখন আমাদের মানে বাম নাক দিয়ে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাসটা বেশি নিই এবং ডান নাকটা যখন অনেক মানে সেই জায়গাতে টিস্যুটা যখন সংকুচিত অবস্থায় থাকে, তখন কি হয়, আমাদের ডান দিকের যে ব্রেনটা সেটা অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, সেটা অনেক বেশি কাজ করতে শুরু করে, আর আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার বা হচ্ছে হার্টবিট সেগুলো হচ্ছে অনেক স্লো হয়ে যায়, সেগুলো হচ্ছে অনেক মানে ধীরে হয়ে যায়, আস্তে আস্তে কম হয়ে যায়, নিচের দিকে চলে যায়। এবং আমাদের ডান দিকের ব্রেনে সেখানে কি আমরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে পড়ি, অর্থাৎ নতুন কিছু চিন্তা করা বা কোনো একটা স্বপ্ন দেখা, এই অংশগুলো কি স্টিমুলেটেড হয়ে পড়ে যখন আমরা বাম নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে শুরু করি। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে সেই যে টিস্যুসটা আমাদের মানে স্ট্রাকচারের মধ্যে সংকোচন প্রসারণ হচ্ছে, তার ফলে আমাদের জাস্ট ব্রিদিংটা, সেটার জন্য আমাদের বডি এবং আমাদের মাইন্ড মানে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি দুটো পুরো ডিফারেন্ট ওয়েতে কাজ করতে শুরু করে, এবং সেটা সবসময় অল্টার হতে থাকে, সবসময় পাল্টাতে থাকে, একবার এখানে একবার ওখানে যেতে থাকে। তো যার ফলে কি আমরা কখনো কখনো অনেক বেশি অ্যানালিটিক্যাল হয়ে পড়ি, আবার কখনো কখনো অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে পড়ি, বা কখনো কখনো অনেক বেশি স্বপ্ন দেখি, অনেক বেশি আর্টিস্টিক বা অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়ি না। এবং কোনো কোনো মানুষের ক্ষেত্রে তাদের জীবনে সে হয়তো বেশি সময়ের জন্য অ্যানালিটিক্যাল থাকে এবং খুব কম সময়ের জন্য সেন্সিটিভ থাকে, অর্থাৎ সে সব মানে বেশিরভাগ সময় সে সবসময় ডান নাক দিয়ে তার ব্রিদিংটা চলতে থাকে এবং বাম নাক দিয়ে খুবই কম হতে থাকে সারা দিনের স্প্যানে, এবং মানে তার লাইফের টোটাল লাইফের স্প্যানে, যার ফলে কি তার জীবনের একটা পার্ট আনএক্সপ্লোর্ড থাকে, সে সেই জিনিসগুলোর সঙ্গে সংস্পর্শে আসতে পারে না, সেগুলোকে অভিজ্ঞতার মধ্যে তার আসতে পারে না। আবার কোনো মানুষের ক্ষেত্রে ঠিক তার উল্টো পার্টটা হতে পারে, মানে তার অ্যানালিটিক্যাল পার্ট অত্যন্ত অনেক কম, তার সেন্সিটিভ পার্ট বা ক্রিয়েটিভ পার্টগুলো অনেক বেশি অ্যাক্টিভ, এবং যার ফলে কি সে জীবনের একটা অংশ দেখতে পাচ্ছে কিন্তু আরেকটা অংশ দেখতে পাচ্ছে না। নাও এই টেকনিকগুলো যদি আমরা ইউজ করি তাহলে কি আমাদের ব্রেনটা আমাদের বডিটার উপরে আমরা একটা কন্ট্রোল নিতে পারবো ইন দ্য সেন্স আমরা এটাকে ডিরেকশন দিতে পারবো যে কখন কিভাবে আমরা জীবনের প্রতি মানে অ্যাপ্রোচ করতে চাই, কোন ভঙ্গিতে জীবনের প্রতি আমরা উঠে আসতে চাই, কখন কিভাবে আমরা বিভিন্ন রকমের অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অনেক আমাদের ইমোশনসের যে আপস অ্যান্ড ডাউনস সেগুলোকে আমরা কী করে ওভারকাম করে যেতে পারি, আমাদের মুডটাকে কনসিয়াসলি একটা মুড থেকে একটা অন্য মুডে শিফট করাতে পারি কত কুইকলি, কত তাড়াতাড়ি, এবং কত ছোট্ট ছোট্ট টেকনিক্স ইউজ করে, সেগুলো সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। সেই সমস্ত ব্রিদিং টেকনিক্সগুলো আমি তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কোহেরেন্ট ব্রিদিং, অর্থাৎ
6 সেকেন্ডের জন্য আমরা ব্রিথ ইন করব, তারপর 6 সেকেন্ডের জন্য ব্রিথ আউট করব। অর্থাৎ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে কি মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেয়, আবার যারা নাক দিয়েও বা নিঃশ্বাস প্রশ্বাস নেয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে কি ব্রিদিংটা অনেক র্যাপিড হতে থাকে। সারাদিনের বেশিরভাগ সময় ব্রিদিংটা অত্যন্ত বেশি ফাস্ট হতে থাকে, কিন্তু সেই 3 সেকেন্ড বা 4 সেকেন্ড যেটা অত্যন্ত ফাস্ট বা র্যাপিড ব্রিদিং হতে থাকে সেটা থেকে আমরা যদি স্লো ব্রিদিংয়ে আসার চেষ্টা করব এই 6 সেকেন্ডের একটা টাইম স্প্যান মেপে নিয়ে। যদি আমরা এরকমভাবে প্র্যাকটিস করি যে 1 2 3 4 5 6 যখন আমরা ব্রিথ ইন করছি আবার 6 সেকেন্ড ব্রিথ আউট, এটাকে আমরা বলবো কি কোহেরেন্ট ব্রিদিং অথবা ব্রিথ ইন আউট 6/6। ওকে, 6 সেকেন্ড একবার যদি আমরা প্র্যাকটিস করে নিই, অর্থাৎ 6 সেকেন্ড ব্রিথ ইন আবার 6 সেকেন্ড ব্রিথ আউট। 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6। ওকে, পয়েন্ট নাম্বার 4 যেটা হচ্ছে কি উজ্জায় ব্রেথ, অর্থাৎ ওয়ান হু ইজ ভিক্টোরিয়াস। অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট টেক্সটে এই উজ্জয় ব্রেথ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা সহজ ইংরেজিতে বললে যে এমন একজন মানুষ যে হচ্ছে মানে নিজেকে জিতে নিয়েছে, হু ইজ ভিক্টোরিয়াস। ওকে, নাও এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে 6 সেকেন্ড ইন অ্যান্ড 6 সেকেন্ড আউট যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করছিলাম তার থেকে আমরা একটু অ্যাডভান্স যাব এবার। তিব্বতিয়ান এবং বৌদ্ধিস্ট ট্রেডিশনে এই উজ্জয় ব্রেথটা কয়েক হাজার হাজার বছর ধরে চলে আসছে, এটা সম্পর্কে অনেক আলোচনা করা আছে। না এক্ষেত্রে কি আমাদের গলার এখানে একটা জিনিস যেটাকে বলা হয় গ্লোটিয়াস, সেটাকে আমরা কি মানে সংকোচন করে রাখবো, সেটাকে আমরা বন্ধ করে রাখবো, রেখে আমরা 6 সেকেন্ড ব্রিথ ইন করবো আবার 6 সেকেন্ড ব্রিথ আউট করবো। না এটা করার ফলে কি হবে, না এটা একটু দেখতে একটু মানে উদ্ভট টাইপের। অর্থাৎ যদি আমরা সেই গ্লোটিয়াসটাকে বন্ধ করে রাখি তাহলে এই জায়গাতে আমরা গ্লোটিয়াসটাকে মানে সংকোচন করে রাখছি, যার ফলে কি হচ্ছে আমরা নাক দিয়ে 6 সেকেন্ড তারপর নিঃশ্বাস নেব, 6 সেকেন্ড নিঃশ্বাসটা মানে বার করবো, নিঃশ্বাস প্রশ্বাস। অর্থাৎ 6 সেকেন্ডের জন্য আমরা ব্রিথ ইন করছি, ব্রিথ আউট। এটার ফলে কি হচ্ছে আমাদের বডির যে ব্লাড প্রেশার, আমাদের হার্টবিট সেগুলো অত্যন্ত স্লো হতে থাকবে ধীরে ধীরে। আমাদের শরীরে যত ব্লাড ফ্লো হচ্ছে সেটা অনেক মানে সেই ব্লাড ফ্লোটা অনেক অনেক ইনক্রিজ হবে, অনেক বেড়ে যাবে এবং আমাদের নার্ভাস সিস্টেমটা অনেক বেশি কাম হবে, অনেক বেশি রিল্যাক্স হবে। আমাদের ব্রেন এবং বডি অনেক বেশি এনার্জি স্টোর করতে পারবে, যার ফলে যে কোনো কাজে আমরা অনেক বেশি ফোকাস করতে পারবো, আমাদের কনসেন্ট্রেশন ক্যাপাসিটি অনেকটাই বাড়বে। নাও এবার যখন আমরা উজ্জায় ব্রেথ প্র্যাকটিস করছি, যার ফলে কি এটা আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা হাঁটছি রাস্তা দিয়ে, হয়তো দেখতে একটু পারভার্টেড, একটু বিকৃত টাইপের, কেমন একটু উদ্ভট টাইপের হতে পারে কখনো, তো উজ্জায় ব্রেথ প্র্যাকটিস না করলে আমরা জাস্ট কোহেরেন্ট ব্রেথ প্র্যাকটিস করতে পারি, যেটা আমরা একটু আগে শিখলাম, জাস্ট 6 সেকেন্ড ব্রিথ ইন 6 সেকেন্ড ব্রিথ আউট সিম্পলি। নাও সেটা আমরা যে কোনো সময় কাজ করছি, থালা বাসন মাজছি, বই পড়ার সময় হয়তো সম্ভব হবে না, বাট যে কোনো কাজ, থালা বাসন মাজা বা গাড়ি চালানো বা হচ্ছে হেঁটে যাচ্ছি বা ইত্যাদি ইত্যাদি, সেই সময় আমরা এটা প্র্যাকটিস করতে পারি। বই পড়ার সময় অটোমেটিক্যালি আপনার নিঃশ্বাস প্রশ্বাসটা আরও অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে থাকে যদি আপনি কনসেন্ট্রেশন করতে পারেন তাহলে, ঠিক আছে। তখন 6 সেকেন্ডের পরিবর্তে আরও অনেক সেটা বেশি হয়ে যেতে পারে, মানে 8 10 সেকেন্ড 12 সেকেন্ড পর্যন্ত চলে যেতে পারে। নিঃশ্বাস প্রশ্বাসটা অনেক অটোমেটিক্যালি স্লো হয়। তো তখন যদি আমরা 6 সেকেন্ড ইন অ্যান্ড আউট করি তাহলে আমাদের অ্যাটেনশনটা ব্রিদিংয়ে চলে যাবে, প্লাস আমাদের আরও ডিপের পরিবর্তে আরও আমরা সুপারফিশিয়াল স্টেটে চলে আসতে পারি, ঠিক আছে। এটা নির্ভর করছে আমরা কি বই পড়ছি এবং কতটা আমাদের কনসেন্ট্রেশন ক্যাপাসিটি তার উপরে। বাট যে কোনো টাইমে যে কোনো জায়গায় আপনি হয়তো কোথাও ওয়েট করছেন, কোনো ডাক্তারের জন্য হয়তো আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, বা ইলেকট্রিক বিল জমা দিতে গেছেন অফিসে, বা কোনো বাস স্ট্যান্ডে ওয়েট করছেন, তখন আপনি সবসময় এটা প্র্যাকটিস করতে পারেন। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার যে সাধারণ যে ব্রিদিং রেটটা আপনার প্রতিদিনের যখন আপনি নর্মাল থাকেন তখন মানে সেই জায়গাতে আপনার ব্রিদিংয়ের ক্যাপাসিটিটা অনেক বাড়তে থাকবে, সেটা অনেক বেশি হেলদি হতে থাকবে, যেটা আপনার বডি এবং মাইন্ড ব্রেনকে অনেক বেশি মানে হেলদি ওয়েতে এফেক্ট করতে শুরু করবে। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ব্রিদিং 4 7 8, অর্থাৎ আমরা 4 সেকেন্ডের জন্য ব্রিথ ইন করব, তারপর 7 সেকেন্ডের জন্য ব্রিথ থেকে ধরে রাখবো, মানে ব্রিথ ইন বা আউট কিছুই করবো না, ওই অবস্থাতেই থাকবো। তারপর 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে আমরা ব্রিথ আউট করতে শুরু করব, ঠিক আছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয়, আমরা সবসময় আমাদের বডিকে অনেক বেশি মানে ওভার ইউজ করে ফেলি, মানে মুখ দিয়ে যখন আমরা নিঃশ্বাস নিই বা নাক দিয়ে নিঃশ্বাস নিই অনেক বেশি অক্সিজেন নিয়ে ফেলি, তার ফলে কি বডি এবং মাইন্ড ওভারলোড হয়ে পড়ে, ঠিক আছে। যার ফলে আমাদের সিস্টেমগুলো অনেক বেশি কাজ করতে শুরু করে, আমাদের বডি এবং ব্রেনের যে সমস্ত সিস্টেমসগুলো আছে যেগুলো আমাদের সব কিছু মানে ডাইজেশন থেকে শুরু করে ব্লাড ফ্লো, হার্ট রেট, সেই সব কিছুকে মানে অপারেট করতে থাকে। আমাদের ব্রেনের একটা পার্ট আছে যে আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। সাধারণত আমরা মনে করি কি আমাদের বিভিন্ন রকমের রোগ হচ্ছে কেন, শারীরিক অসুস্থতার জন্য, বাট সেটা খুবই কম ক্ষেত্রে হয়, যেমন কোভিড-19 বা অন্য কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে যখন আমাদের অসুস্থতা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রোগ হয় আমাদের মানে অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যালি কোনো
কোনো প্রবলেম হওয়ার জন্য নয়, বরঞ্চ আমাদের ব্রেনের জন্য, আমাদের ইমোশনসের আপস অ্যান্ড ডাউনসের জন্য। 90% ডিজিজ, বেশিরভাগ মানুষের তাদের ব্রেনের যে পার্টটা বডিকে নিয়ন্ত্রণ করে সেই পার্টটা ড্যামেজ হয়ে যায়, যার ফলে সেই রোগগুলো, সেই ইমোশনাল যে ট্রমাগুলো, আপস অ্যান্ড ডাউনসগুলো, সেটা বিভিন্ন রকমের ফিজিক্যাল সিমটম আকারে প্রকাশ পায়। ঠিক আছে, প্রথমে প্রাথমিক অবস্থায় ব্রেনে থাকবে, কেউ হয়তো বেশি কথা বলবে, কেউ হয়তো বেশি মানে ইমোশনাল ডিসঅর্ডারে থাকবে, কেউ হয়তো কখনোই কথা বলবে না, সবসময় ভয় পেয়ে থাকবে, বিভিন্ন রকমের বিহেভিয়ারাল ফ্ল তৈরি হয়, অর্থাৎ ব্যবহারগত মানে ভুল বা এরর তৈরি হয়। ধীরে ধীরে তারপর কি সেটা হচ্ছে শারীরিক স্তরে চলে আসে। সেই জন্য বেশিরভাগ রোগ আমাদের যখন বয়স হয়, মানে 35, 40, 50, তখন আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করে। কারণ বেশিরভাগ মানুষ তারা হেলদি লাইফ কী করে লিড করতে হয় না তারা জীবনে কখনো শেখার চেষ্টা করেছে, না তাদেরকে কেউ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো প্যারেন্টস তাদেরকে শিখিয়েছে। কিন্তু আমাদেরকে সেটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যার ফলে আমাদেরকে কেউ শেখাক বা না শেখাক, নিজেদেরকে আমাদেরকে শিখতে হবে। এখানে কি করছি আমরা, 4 সেকেন্ডের ব্রিথ ইন, 7 সেকেন্ডের ব্রিথটাকে ধরে রাখছি এবং 8 সেকেন্ডের ব্রিথ আউট। একটু কনফিউজিং মনে হতে পারে প্রথম যখন এটা প্র্যাকটিস করব, কিন্তু এতটাও বেশি কনফিউজিং নয়। জাস্ট 4-5 বার করলেই তারপর নর্মাল হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তো আমরা একবার প্র্যাকটিস করে নিই। অর্থাৎ 4 সেকেন্ডের ধরে আমরা ব্রিথ ইন করলাম, একটু বেশি ব্রিথ ইন নিতে পারি আমরা চাইলে, তারপর 7 সেকেন্ড ধরে রাখবো, 8 সেকেন্ড ধরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে স্লোলি আমরা ব্রিথ আউট করতে থাকবো, যার ফলে কি আমাদের পুরো বডির যে নার্ভাস সিস্টেম, মানে যত টিস্যুস আছে, ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে, ব্লাড ফ্লোটা অনেক বেশি হবে, নার্ভাস সিস্টেমটা অনেক বেশি কাম হবে, আমাদের ব্রেনের যে সার্কিটগুলো আছে, যে সমস্ত ব্রেনের বিভিন্ন রিজিয়ন আছে, সেগুলো অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকলে সেগুলো অনেক বেশি রিল্যাক্স হবে। ঠিক আছে, যার ফলে আমাদের হার্টবিট বা হচ্ছে আমাদের নার্ভ, সেগুলো অনেক বেশি কাম হতে শুরু করবে, যার ফলে আমরা বেশি কনসেন্ট্রেট করতে পারবো এবং কম সময়ের মধ্যে আমরা যে কোনো অ্যাংজাইটি বা যে কোনো অ্যাঙ্গারকে আমরা মানে ওভারকাম করতে পারবো। এই টেকনিকটা, এটা বা হচ্ছে মানে 7 সেকেন্ডের জন্য ব্রিথ ইন বা 7 সেকেন্ড ব্রিথ আউট, এরকম এই যে টেকনিকগুলো আমরা কি করতে পারি, ইনস্ট্যান্ট মুড সুইচিংয়ের জন্য ইউজ করতে পারি। সব থেকে বেস্ট ইউজ হচ্ছে কি ইনস্ট্যান্ট মুড সুইচিং, অর্থাৎ যখন আমাদের মধ্যে কোনো এমন একটা ইমোশন তৈরি হচ্ছে, এমন একটা ইমোশন জমাট বাঁধছে, যে ইমোশনটা কি আমরা চাই না, যেটা ফর এক্সাম্পল সেটা স্যাডনেস হতে পারে। ঠিক আছে, হয়তো আমরা ইউটিউব দেখছি বা ইনস্টাগ্রাম দেখছি, অনেক শর্টস দেখছি, কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়েছি আমরা, মানে জাস্ট আমি এটা বাদ দিয়ে এক্ষুনি অন্য কাজ করতে চাই কিন্তু করতে পারছি না, কারণ বারবার অনেকক্ষণ দেখতে ইচ্ছা করছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বা যে কোনো সময় অ্যাঙ্গার যদি আমাদের মধ্যে জমাট বাঁধতে শুরু করে, তখন আমরা কি করতে পারি, সঙ্গে সঙ্গে আমরা 4 সেকেন্ডের জন্য ব্রিথ ইন, 7 সেকেন্ড সেটাকে ধরে রাখলাম, 8 সেকেন্ড ধরে আমরা ব্রিথ আউট করলাম। এরকম আমরা 3 থেকে 5 বার আমরা যদি প্র্যাকটিস করি, সেই জিনিসটা সেটা হচ্ছে ডিজলভ হয়ে যাবে, সেই অ্যাঙ্গারটা বা সেই স্যাডনেসটা বা সেই যে অ্যাডিকটিভ যে মুডটা, সেটা সেই সময়ের জন্য সেটা ডিজলভ হয়ে যাবে। অর্থাৎ ইমিডিয়েট যে সমস্ত ইমোশনগুলো জমাট বাঁধছে, সেগুলোকে আমরা সঙ্গে সঙ্গে ওভারকাম করে নিতে পারবো। ঠিক আছে, যার ফলে কি আমাদের মনের মধ্যে যখন সেই ইমোশনগুলো জমাট বাঁধতে শুরু করে না, তখন সেই পয়েন্ট থেকে আমরা ড্রিফট হয়ে যাই। ড্রিফট মানে কি, আমি হয়তো পড়তে চাইছি, কিন্তু হয়তো আমার মোবাইল ফোনে আমি একটু দেখতে গেলাম কি মেসেজ এসছে, তারপরে আমি অন্য কিছু ভিডিওস দেখতে শুরু করে দিলাম, আমি ইউটিউব দেখতে শুরু করে দিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি। তাহলে কি ওই যে ইমোশনটা জমাট বাঁধতো, যে একটু দেখি, হঠাৎ করে সেই ইমোশন, এই সময় সেই মুহূর্তের জন্য আমার মনটা পড়া থেকে ড্রিফটে অন্যদিকে চলে গেল। এরকম বিভিন্ন সিচুয়েশনে হয়, আমাদের সারাদিন প্রচুর ড্রিফটস হতে থাকে, অনেক ড্রিফটস হয়, ড্রিফটস বা ট্রিফেলস বলে এগুলোকে এভরিডে লাইফে। তো সেই মোমেন্ট থেকে যদি আমরা জাস্ট আমরা যদি 8-10 মানে 4 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ডের এই প্র্যাকটিসটা যদি আমরা করি জাস্ট 3 থেকে 5 বার, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে আমরা ফিরে আসতে পারবো এবং যে কাজটা আমরা করতে চাইছি সেখানে আমরা ফোকাস করতে পারবো। কারণ আমাদের বডি এবং ব্রেন পুরো একটা অন্য স্টেটে চলে যায় জাস্ট এই ছোট্ট প্র্যাকটিসটার জন্য, এই ছোট্ট অভ্যাসটার জন্য। জেমস নেস্টর বলে একজন রাইটার আছেন, তিনি এই টেকনিকটাকে একটু সামান্য চেঞ্জ করেছে, যদি কারোর অসুবিধা হয় এটা প্র্যাকটিস করতে, সেই জন্য তিনি 4-7-8 তার পরিবর্তে 4-8-8, অর্থাৎ 4 সেকেন্ডের জন্য ব্রিথ ইন, 8 সেকেন্ড ধরে রাখা, তারপর 8 সেকেন্ড ধরে ব্রিথ আউট করতে থাকা। ওকে, তো আমরা সেটা প্র্যাকটিস করতে পারি। উনি জাস্ট দেখিয়েছেন যে এর ফলে তেমন বেশি এই টেকনিকটাতে কোনো মানে এফেক্ট হয় না, বা তেমন বেশি কোনো মানে এই 4-7-8 থেকে পরিবর্তন করে 4-8-8 করলে অতটা বেশি কোনো মানে প্রবলেম হবে না আমাদের। ঠিক আছে, দ্যাটস অলসো ওকে, যদি আমরা প্রথম এটা অভ্যাস করতে কোনো প্রবলেম হয় আমাদের সেই জন্য। আমাদের পয়েন্ট নাম্বার 6 হলো নাদি সাধনা। অর্থাৎ এবারে আমরা কি করব, আমাদের যে ন্যাসাল ব্রিদিং সেটাকে আমরা হ্যাক করে নেব পুরো। অর্থাৎ একটু আগে আমরা পয়েন্ট নাম্বার 2-তে আমরা এটা জেনেছিলাম যে আমাদের এখানে একটা টিস্যুস থাকে, যেটা হচ্ছে সংকোচন প্রসারণ হতে থাকে, যার ফলে কি আমরা ডান নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিলে একরকমভাবে আমাদের বডি এবং ব্রেন কাজ করে, অ্যানালিটিক্যাল সাইড অ্যাক্টিভেট হয়, এবং বাম নাক দিয়ে যখন করতে থাকি তখন আমাদের ক্রিয়েটিভ পার্টটা অনেক বেশি অ্যাক্টিভেট হয়, সেন্সিটিভ বা আর্টিস্টিক পার্টটা অনেক বেশি অ্যাক্টিভেট হয়। নাও এবারে আমরা এখানে নাদি সাধনাতে আমরা কি করি, আমরা জাস্ট
ডান নাকটাকে চেপে ধরি, বাম নাক দিয়ে আমরা 1 2 3 ব্রিথ ইন করছি। ওকে, তারপরে কি আমরা কিছুক্ষণের জন্য পজ করে তারপর আবার ডান নাক দিয়ে আমরা ব্রিথ আউট করছি। ওকে, ডান নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি, তারপর আমরা একটুখানি পজ করে আবার বাম নাক দিয়ে আমরা নিঃশ্বাসটা ছাড়ছি, তারপর আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, তারপর একটুখানি পজ করে ডান নাক দিয়ে নিঃশ্বাসটাকে ছাড়ছি। ঠিক আছে, এইরকমভাবে চলতে থাকে। অর্থাৎ যদি আমরা এখান থেকে শুরু করি, আমরা প্রথমে ব্রিথ ইন করলাম, তারপর একটুখানি পজ দিয়ে তারপর আমরা ডান নাক দিয়ে ব্রিথ আউট করলাম, এবার ডান নাক দিয়ে ব্রিথ ইন করলাম, আবার একটুখানি পজ দিয়ে বাম নাক দিয়ে আবার ব্রিথ আউট করলাম। ওকে, এবার এটা প্র্যাকটিস করার জন্য একটু আমরা একটা টেকনিক আছে কি করে নিজের আঙুলটাকে ইউজ করতে হবে। জাস্ট আমরা যে কোনো আঙুল ইউজ করতে পারি, 2 হাতেও ইউজ করতে পারি, এক হাতের কোনো আঙুল ইউজ করতে পারি, সেরকম কোনো মানে এটা কোনো ফ্যাক্টর নয়, জাস্ট সেটাকে সঠিকভাবে প্র্যাকটিস করাটাই হচ্ছে বিষয়। কিন্তু জেনারেলি একটা পশ্চারকে ইউজ করা সেটা হচ্ছে এইরকম দেখতে হয় কিছুটা। জাস্ট এই আঙুলটাকে আমরা চেপে নিলাম, 4টে আঙুল থাকলো, নাও এই যে আমাদের থামটা সেটা আমরা এখানে ইউজ করলাম, আর এই যে রিং ফিঙ্গার বলে এটাকে আমরা এখানে ইউজ করলাম, আর এই যে 2টো আঙুল সেটাকে আমরা এখানে রাখছি। নাও এই অবস্থাতে আমরা কি করছি, জাস্ট লাইক দিস, এই এই আঙুল দুটো এখানে রাখার ফলে কি এই দুটোকে সুইচ করতে, মানে একবার এটা প্রেশারাইজ করতে বন্ধ করতে, তারপর এটা প্রেশারাইজ করে এটাকে মানে বন্ধ করতে সুবিধা হয়। জাস্ট যখন আমরা এই আঙুল দুটোকে এখানে রাখি, যার ফলে সুবিধা হয়। এটা জাস্ট একটা ফ্যান্সি মানে হ্যান্ড জেস্টার বা মানে হাতের একটা পশ্চার, ঠিক আছে। কিন্তু প্রধান বিষয় হচ্ছে কি 3 থেকে 4 সেকেন্ডের জন্য ব্রিথ ইন করা, একটু অল্প 1 সেকেন্ডের জন্য ধরে রাখা, তারপর হচ্ছে ব্রিথ আউট করা, আবার সেই নাক দিয়ে আবার ব্রিথ ইন করা, আবার 1 সেকেন্ডের জন্য ধরে রাখা, আবার ব্রিথ আউট করতে থাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি নাধি সাধনা। এটাকে আমরা প্র্যাকটিস করার আমাদের সব থেকে বেস্ট টাইম হচ্ছে কি ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর, যেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। না অন্য যে কোনো সময় আমরা এটাকে প্র্যাকটিস করতে পারবো, সেই সময়গুলোতেও এই প্র্যাকটিস আমাদেরকে অনেক বেশি হেল্প করে। এবার আমরা জানবো আমাদের পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে কি মিনি প্র্যাকটিস আর হচ্ছে কি মেন প্র্যাকটিস। অর্থাৎ মেডিটেশন যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমাদেরকে মনে রাখতে হবে 2 রকমভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। একটা হচ্ছে কি একটা নির্দিষ্ট টাইম বেঁধে সকালে, সন্ধ্যায় বা দুপুরে যে কোনো সময় 30 মিনিটসের জন্য মেডিটেশন প্র্যাকটিস করা। ওকে, সকালে ঘুম থেকে উঠে কেউ করতে পারে, কেউ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, তখন সেই টাইমটা শুধুমাত্র মেডিটেশন প্র্যাকটিসের জন্য। এবং সেই সময় আমরা যে মেডিটেশন প্র্যাকটিস করবো সেটার সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণে নলেজ থাকতে হবে, সেটা সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং সেটা যেন আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি। এবার মিনি প্র্যাকটিস মানে কি, অর্থাৎ সারাদিনের সময় যখন কেউ অফিসে যাচ্ছে, কেউ ফ্যামিলির সাথে কনভারসেশন করছে, বা বিভিন্ন সময় বিভিন্ন টাস্ক, হয়তো সে ট্রাফিক জ্যামে আটকে আছে, অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, ইরিটেট হয়ে যাচ্ছে, তখন আমরা কি করতে পারি মিনি প্র্যাকটিস, অর্থাৎ জাস্ট 30 সেকেন্ডের জন্য প্র্যাকটিস করে নিতে পারি। এই যে মিনি প্র্যাকটিস, সেইখানে আমরা কি আজকে যে সমস্ত টেকনিকগুলো আমরা আলোচনা করলাম সেই টেকনিকগুলো বেশি সুইটেবল, বেশি ভালো এই অ্যাজ এ মিনি প্র্যাকটিস। কারণ আমাদের চ্যানেলে আমরা অলরেডি আলোচনা করেছি বিভিন্ন মেডিটেশন টেকনিক সম্পর্কে, যেটা মেন প্র্যাকটিস, যেটা যে 30 মিনিটের জন্য আমরা যেটা প্র্যাকটিস করি, সেটার জন্য অন্য আরও টেকনিক আছে যেটা হচ্ছে এটার থেকে অনেক বেশি বেটার এবং আরও একটু বেশি ডিপ, আরও অনেক বেশি আপনাকে স্পিরিচুয়ালাইজ করে, যেমন আনাপানা বা ভিপাসানা। কিন্তু এই মিনি প্র্যাকটিসগুলো আপনাকে হেল্প করবে কি ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি আপনার মুডটাকে ওভারকাম করার জন্য। ঠিক আছে, আপনার মনের একদম গভীর সত্তা থেকে আপনার যে বিকারগুলো তৈরি হচ্ছে বা যে পারভার্সনগুলো তৈরি হচ্ছে, সেগুলোতে কিন্তু এই যে টেকনিকগুলো আজকে যেগুলো বললাম, সেগুলো হয়তো সেই জায়গাতে গিয়ে অ্যাটাক করবে না। আপনার মনটাকে কাম করবে, আপনার বডি এবং ব্রেনকে অনেক বেশি হেল্প করবে, কিন্তু অনেক দীর্ঘ সময়ের ব্যবধানে এর থেকে বেটার টেকনিক আছে। অর্থাৎ এই টেকনিকগুলো যদি আপনি 6 বছর প্র্যাকটিস করেন, আর এর অল্টারনেটিভ যেমন হচ্ছে 3 স্টেপ ব্রিদিং হোক বা হচ্ছে ভিপাসানা হোক, 6 বছর প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে হচ্ছে অনেক বেশি হেল্প হবে আপনার। কিন্তু এই টেকনিকগুলো কখন বেশি হেল্পফুল, 3 স্টেপ ব্রিদিং বা ভিপাসানা কিন্তু ইমিডিয়েট যদি আপনি ওভারকাম করতে চান সেখানে কিন্তু অত বেশি হেল্পফুল হয় না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে হার্ড কোর একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো, যার ফলে কি এই মিনি টেকনিকগুলো আপনাকে শিখে রাখতে হবে এই জাস্ট ইমিডিয়েট আপনার মুড সুইচ করার জন্য, ইমিডিয়েট কোনো কাজে কনসেন্ট্রেশন নিয়ে আসার জন্য, ইমিডিয়েট মোটিভেশন পাওয়ার জন্য। আপনার মনে ইরিটেশন তৈরি হচ্ছে বা হচ্ছে একটা ইমোশন তৈরি হচ্ছে, জমাট বাঁধছে, অ্যাঙ্গার, হেট্রেড বা জেলাসি, সঙ্গে সঙ্গে আপনি সেটা থেকে কী করে মানে ওভারকাম করতে পারেন। এই মিনি প্র্যাকটিসটাকে আপনার ডেইলি লাইফের বিহেভিয়ারাল যে প্যাটার্ন তার মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। বিভিন্ন সময় 2-3 ঘন্টা অন্তর অন্তর প্র্যাকটিস করে করে যখনই আপনার মনে হবে তখনই একবার করে প্র্যাকটিস করে নেন, জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ডের জন্য। তাহলে কি আপনি বিহেভিয়ারাল প্যাটার্নের পার্টের মধ্যে চলে আসবে, যেটা আপনাকে হেল্প করবে অনেক বেশি আরও
অনেক ডিপ এবং অনেক দীর্ঘস্থায়ী স্পিরিচুয়াল জার্নিতে আপনার আরও যাওয়ার জন্য বা তার মধ্যে আরও বেশি মনোনিবেশ করার জন্য। এটার মানে কিন্তু এরকম নয় যদি কেউ মেন প্র্যাকটিসে এই নাধি সাধনা প্র্যাকটিস করে অথবা যদি কেউ 4, 7, 8 প্র্যাকটিস করে তার কোনো হেল্প হবে না। না, এগুলোতে যদি কেউ 30 মিনিট যদি প্র্যাকটিস করে তার প্রচুর হেল্প হবে। ইনফ্যাক্ট যারা অনেক বিগিনার্স, যারা হয়তো অনেক অসুস্থ, সারাদিন ধরে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় বা হচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় মুখ খুলে নিঃশ্বাস নেয়, অথবা মানে যারা মেডিটেশনে বসতেই পারে না 30 মিনিটের জন্য, যাদের পক্ষে সম্ভব না, যারা সবাই স্টার্ট করছে, তাদের জন্য অ্যাকচুয়ালি 3 স্টেপ ব্রিদিং বা ভিপাসানা তার থেকে অনেক বেশি হেল্পফুল হবে এই সমস্ত প্র্যাকটিসগুলো। মানে যাদের সবসময় সেক্সুয়াল ফ্যান্টাসি চলতে থাকে মাথায়, সবসময় মনটা ইরিটেট হয়ে থাকে, কোনো কাজেই কনসেন্ট্রেট করতে পারে না, যারা দেখা গেল হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা সিনেমা পর্যন্ত দেখতে পারে না বসে এক জায়গাতে, কারণ মনটা সেখানে থাকে না, অতক্ষণ ধরে একটা কাজের মধ্যে মনোনিবেশ করা তাদের পক্ষে সম্ভবই নয়। ইভেন যখন সেই কাজটা বাইরের জগতে আমরা ফোকাস করছি তখনও সম্ভব না, ভেতরের জগতে ফোকাস করা তো দূরের কথা, মানে নিজের ভেতরে অ্যাটেনশনটাকে ধরে রাখতে দূরের কথা, চোখ কান সব কিছু বন্ধ করে। সেই সমস্ত সিচুয়েশানে সেই সমস্ত মানুষের ক্ষেত্রে 30 মিনিটের জন্য যে প্র্যাকটিস, যেটা মেন প্র্যাকটিস, বা 20 মিনিট বা 15 মিনিটের জন্য, সেক্ষেত্রে কি এই ধরনের প্র্যাকটিসগুলো বেশি হেল্প করবে। অর্থাৎ কোন মানুষের জন্য কোনটা বেশি সাহায্য করবে সেটা নির্ভর করছে তার মনের এই অবস্থাতে, মানে এখন সে কোন অবস্থাতে আছে। যদি কেউ প্রথমেই একটা হার্ডকোর প্র্যাকটিস করতে শুরু করে এবং সে যদি আগে কখনো প্র্যাকটিস না করে থাকে এবং তার মধ্যে যদি অনেক বেশি সেক্সুয়াল ফ্যান্টাসি থাকে, অনেক বেশি সে মানে খুব সহজে ইরিটেটেড হয়ে যায়, অনেক বেশি অ্যাঙ্গার থাকে, সে কোথাও কাজে কনসেন্ট্রেট করতে পারে না, 1 ঘন্টা ধরে বসে থাকায় তার পক্ষে সম্ভব না চুপচাপ, তাহলে কি তার ক্ষেত্রে কিন্তু ওই 3 স্টেপ ব্রিদিং বা ভিপাসানা বা আনাপানা সেগুলো কিন্তু প্র্যাকটিস করা খুবই ডিফিকাল্ট, যেগুলো আমি অন্য লেকচারে বা অন্য ভিডিওতে আলোচনা করেছি আমাদের চ্যানেলে। তার লিঙ্ক আমি চাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো চেক আউট করতে পারো। তার পরিবর্তে কি এই প্র্যাকটিসগুলো তার বেশি হেল্প করবে। ঠিক আছে, তো আপনারা প্রথমে ইনিশিয়ালি এই প্র্যাকটিসগুলোকে মানে আপনাদের মেন যে প্র্যাকটিস 15 মিনিট বা 20 মিনিটের জন্য সকালে বা সন্ধ্যেবেলা যা আপনারা প্র্যাকটিস করছেন, তার জন্য কিন্তু প্রথমে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন যদি আপনারা নতুন হন, বিগিনার্স হন। তাহলে তারপর ধীরে ধীরে আপনারা মেন দুটো টেকনিক সম্পর্কে আমি এই চ্যানেলে আলোচনা করবো, একটা হচ্ছে 3 স্টেপ ব্রিদিং আর একটা হচ্ছে কি ভিপাসানা বা আনাপানা, যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপরে আমরা চলে আসবো পয়েন্ট নাম্বার 8, যেটা হচ্ছে কি ইনস্টিটিউশনাল অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা আমরা তখন আমরা ধীরে ধীরে যখন প্র্যাকটিস করবো, তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা হয়তো অলরেডি প্র্যাকটিস করেছে মেডিটেশন বা প্র্যাকটিস করছে, তারা এই জিনিসটা হয়তো রিয়েলাইজ করে নিয়েছে, হয়তো কেউ 6 মাস, কেউ হয়তো 2 বছর, কেউ 4 বছর হয়তো প্র্যাকটিস করছে। যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে তারা তো পুরোপুরি এটাকে উপলব্ধি করতে পারে যে মেডিটেশন কতটা বেশি হেল্প করে আমাদেরকে, কত বেশি সাহায্য করে বিভিন্ন রকমভাবে। আর এখন প্রচুর নিউরোসায়েন্টিফিক রিসার্চও বেরিয়ে গেছে। তো মেডিটেশন প্র্যাকটিস করার জন্য কোনো মেটাফিজিক্যাল জিনিসই বিশ্বাস না করে আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি, যে মৃত্যুর পর আমরা স্বর্গে চলে যাব, বা মেডিটেশন প্র্যাকটিস করলে অমুক লোকে গিয়ে আমরা পৌঁছে যাব, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত হাবড়ি জাবড়ি জিনিসে বিশ্বাস না করে জাস্ট পিওর রিসার্চ, আমাদের মানে ব্রেনের ওয়েভসগুলো কীভাবে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে সেগুলো গ্রাফে পুরো রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে। এখন নিউরোসায়েন্টিস্টরা মানে জাস্ট পরীক্ষা করে দেখছে যে যারা 30 বছর মেডিটেশন প্র্যাকটিস করেছে, যারা করেনি, সেই দুজন মানুষের মধ্যে ডিফারেন্স কী আছে নিউরোলজিক্যাল লেভেলে, নার্ভাস সিস্টেমের লেভেলে, সেগুলোর পুরো মানে প্রপার এভিডেন্স আছে। তার প্রচুর রিসার্চ মানে টনস অফ রিসার্চ এখন বার হচ্ছে এই টপিকের উপরে, বিশেষ করে 2002-3 সালের পর থেকে। নাও কিন্তু এখনও পর্যন্ত কোথাও এটা ইনস্টিটিউশনাল লেভেলে অ্যাপ্লাই করা হয়নি মেডিটেশনকে। ধরা যায় কিছু কিছু ডাক্তার, মানে ডক্টর যারা বিদেশে, যেমন আমার নাম এই মুহূর্তে মনে নেই, তিনি তার ক্লিনিকে কী করতেন, যখনই পেশেন্ট আসতো তাকে চেক আপ করার আগে তাকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে তাকে হচ্ছে মেডিটেশনে বসিয়ে দিত। ঠিক আছে, এবং যখন সে মেডিটেশন প্র্যাকটিস করছে তারপর সে চেক আপ করাচ্ছে, এবং চেক আপের পরে তাকে আবার 10 মিনিট 15 মিনিট মেডিটেশন করে তারপর সে বাড়িতে যেতে পারে, বা যদি সে হসপিটালেই থাকে তাহলে সে সেখানে থাকলো। না, এরকম করার ফলে সেই পেশেন্টদের মধ্যে যখন দীর্ঘস্থায়ী কিছু কিছু পেশেন্ট, তাদের মধ্যে অনেক পরিবর্তন দেখেছে। তারপর সে এটা অনেক জায়গাতে আরও জায়গাতে অ্যাপ্লাই করেছে, বিভিন্ন ক্লিনিক্সে, সেখানেও সে পরিবর্তন দেখেছে। সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম এবং বিভিন্ন মানে মেডিকেল যে সমস্ত ক্লিনিক্সগুলো থাকে যেখানে ডাক্তাররা চিকিৎসা করতে থাকে। তো সেইখানে কি অনেক পেশেন্ট এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ডাক্তারকে দেখানোর জন্য। ওয়েস্ট বেঙ্গলেতে এরকম প্রচুর হতে থাকে। যদি সেখানে কোনো একজন ভলেন্টিয়ার থাকে যে যতক্ষণ তারা বসে আছে ততক্ষণের জন্য শুধুমাত্র তারা যে এই বিভিন্ন রকমের টেকনিক প্র্যাকটিস করবে। নাও যে কোনো টেকনিকই প্রথমত ভালো, প্রত্যেকের জন্য ডিফারেন্ট তাদের মন কোন অবস্থাতে আছে তার উপরে নির্ভর করে প্র্যাকটিস করতে হয়। নাও কোনো একটা সহজ সরল সিম্পল টেকনিককে আমরা ব্যবহার করতে পারি।
যদি তারা প্র্যাকটিস করতে থাকে তাহলে কি আমরা ইনস্টিটিউশনাল লেভেলে মেডিটেশনকে আমরা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে কি হেলথ কেয়ার যে সিস্টেমটা, সেই হেলথ কেয়ার সিস্টেম অর্থাৎ বিভিন্ন জায়গাতে মেডিকেল মানে ক্লিনিক্স আছে, বিভিন্ন অনেক নার্সিং হোম আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন হসপিটাল আছে, সেখানে অনেক মানুষ গিয়ে বসে থাকে। তারা যদি রেগুলারলি এরকম প্র্যাকটিস করতে শুরু করে তাহলে তাদের মানে হেলথ সম্পর্কে তারা অনেক বেশি সচেতন তো হচ্ছে, এডুকেট হচ্ছে, তারা শিখছে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র সেই সময় প্র্যাকটিস করার জন্য সেটা তাদের হেলথের উপরে প্রভাব ফেলছে, এবং যেটা অনেক লং টার্মে এবং ইনস্টিটিউশনাল লেভেলে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে পুরো একটা রাজ্য বা পুরো একটা দেশের হেলথ কেয়ার সিস্টেমটাকে আমরা একটা লেভেল থেকে একটা নেক্সট লেভেলে আমরা ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, তো এটা অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট। অর্থাৎ আমরা পলিটিক্যালি অ্যাপ্লাই করছি একটা স্পিরিচুয়াল টেকনিককে, যেটা হচ্ছে কি অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল হতে পারে। কিন্তু আমাদের দেশের পলিটিক্সের অবস্থা যা খুবই ভালো, মানে যার ফলে কি এগুলো অ্যাপ্লাই করা অত্যন্ত সহজ হবে। বাট যত মানুষ এটা জানতে থাকবে, যত তারা নিজেরা উপলব্ধি করতে থাকবে, যত মানে পুরো সোসাইটির বিভিন্ন কর্নার থেকে একটা বিভিন্ন গ্রুপ অফ পিপল উঠে আসবে যারা এগুলো প্র্যাকটিস করছে, জানছে, তাহলে যখন এই ধরনের প্রপোজিশন উঠে আসবে সমাজে যে হ্যাঁ এটা অ্যাপ্লাই করা যেতে পারে, তখন তারা সেটাকে সাপোর্ট করতে পারবে। তাদের নিজস্ব ব্যক্তিগত উপলব্ধি থেকে তারা এটাকে বলতে পারবে যে হ্যাঁ এটা কতটা অ্যাকচুয়ালি রাইট, কতটা সঠিক হতে পারে। কিন্তু যদি কেউ প্র্যাকটিস না করে, প্র্যাকটিস করলে তো প্রথমত তো আমাদের নিজস্ব বেনিফিটস আছে, নিজের লাইফে বেনিফিটস তো আছে, কিন্তু যখন আপনি সেটাকে ভালো করে উপলব্ধি করতে পারবেন তখন আপনার মনে হবে যে আমার বন্ধুটা সেও শিখে নিক, আমার আত্মীয় স্বজন সেও শিখুক, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে তারাও জানুক। তারপর আপনার মনে হবে মানে আরও অনেক লোক কেন শিখছে না, ওই লোকটা বা এই লোকটা, আমার অফিসের কলিগস তারা কেন জানছে না, এটা তো অনেক বেশি হেল্পফুল হয়। তখন আপনার এই জিনিসগুলো মাথায় আসবে যখন আপনি দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করতে থাকবেন। তো যার ফলে কি আপনি যদি এখন থেকে প্র্যাকটিস করেন তাহলে কি আপনার ওই ইনস্টিটিউশনাল অ্যাপ্লিকেশানে আপনি নিজে, হয়তো আপনি কোনো টিচার প্রফেসর হতে পারেন, বা আপনি কোনো একজন ডক্টর হতে পারেন, আপনি কোনো ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি আপনার ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারেন। যখন এরকম হবে তখন টোটাল হেলথ কেয়ার, একটা রাজ্য বা একটা দেশের হেলথ কেয়ার সিস্টেমটা আপলিফ্ট হবে। বেশিরভাগ মানুষের রোগ কিন্তু, আমি বারবার রিপিটেডলি বলছি, যেটা সাইকোঅ্যানালিসিস যখন আমরা স্টাডি করি, ফ্রয়েডের থিওরি আমাদের চ্যানেলে আসে বা জিউংয়ের থিওরি, তখন আমরা এটা দেখতে পাবো বেশিরভাগ রোগ হচ্ছে সাইকোলজিক্যাল লেভেলে তৈরি হয়। প্রথমত ইমোশনাল ট্রমা, ইমোশনাল ডিসঅর্ডার, আর হচ্ছে সাইকোসিস, নিউরোসিস, ডিলিউশন, মানে হচ্ছে অনেক কল্পনা করে নিতে বা সেটাকে আমরা বাস্তব মনে করি এরকম, ঠিক আছে। অথবা আমরা ইনস্টিংক্টে বেশি ভরসা করি নাকি ইন্টেলিজেন্সে, বা আমাদের ইমোশনাল ডিসঅর্ডার হতে থাকে। সেই জিনিসগুলো ধীরে ধীরে যখন আমাদের বয়স হয় তখন সেটা অনেক বেশি হয়ে গেলে আস্তে আস্তে শারীরিক সিমটমের মাধ্যমে প্রকাশ পায়, তখন আমাদের ডিজিজ এবং রোগ হতে শুরু করে। ওকে, তো আজকে ছিল এই ভিডিও মেডিটেশন সম্পর্কে, ব্রেথ ওয়ার্ক সম্পর্কে, যেটা আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেক কিছু ডিটেলসে আমরা আলোচনা করলাম আজকের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের কোন পয়েন্টটা বেশি ভালো লেগেছে বা তোমাদের মনটা এখন কীরকম অবস্থায় আছে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবং পরবর্তীতে স্পিরিচুয়ালিটি সম্পর্কে, মেডিটেশন সম্পর্কে আরও ভিডিও পেতে চাও কি, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা।